জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে জিয়ারত শেষে এ আশা প্রকাশ করেন তিনি। পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র ও ভোট ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলনে যাবে বিএনপি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সোমবার সকালে 19 জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি। এ বিষয়ে জামায়াতের আমিরের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মিডিয়া দিয়ে গ্রাউন্ড তৈরি করে বিপ্লবীদের হত্যার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সোমবার সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির 7ম দিনের পদযাত্রা। দুপুরে 12:30টার দিকে জুলাই পদযাত্রায় পৌঁছায় নাটোরের বেলঘরিয়া বাইপাস মোড় এলাকা। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। পরে সেখানে পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হাসনাত সাজ্জিদ সহ দলের আহ্বায়ক। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। দিনভর নাটোরের বেশ কয়েকটি পথসভায় অংশ নেন এনসিপি। পরে সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে পাবনায় শেষ হয় 7ম দিনের জুলাই পদযাত্রা। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই
সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা ব্যবহৃত হতে পারে, তাই সংবিধানের 141 অনুচ্ছেদ পরিবর্তন আনার বিষয়েও একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচার প্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে আনতে আদালত বিকেন্দ্রীকরণের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে 10ম দিনের বৈঠকে এসব ঐক্যমত্য হয়। পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে, সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচার প্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয়। জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয়, তার বিচার কার্যক্রম যে অধিকার, ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে, এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না। কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যেই সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তির সদ্ব্যবহার এবং ট্রাস্টের সক্ষমতা বাড়াতে দ্রুত পরামর্শক নিয়োগ এবং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সকল প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার তাগিদ দেন তিনি। এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। কেবল একটি পরিবারের ছবি সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে 23 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তারা তেমন কোনো গবেষণা করেনি। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে রাজনীতি করেছেন তিনি। নিজেদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে যেন আবার এদেশের মানুষকে মারা যেতে না হয়, সেই নতুন বাংলাদেশ গড়তে সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার রাজধানীর ধূপখোলা মাঠ সংলগ্ন শহীদ জুনায়েদ ও আনাসের নামে দুটি স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় জুলাই শহীদদের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আনাস জুনায়েদদের মতো শত শত শহীদ নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। দায়িত্ব থেকে তাদের দেখা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারা হবে ব্যর্থতা। এ সময় উপস্থিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যে দেশ তাদের সূর্য সন্তানদের মনে রাখতে পারে না, সে দেশ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। এর আগে 2 জুলাই শহীদ জুনায়েদ ও আনাসের নামে একটি চত্বর ও সড়কের নাম ফলক উদ্বোধন করা হয়। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সুযোগ শতাব্দীতে একবার আসে, যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। বিচার দৃষ্টান্তমূলক হবে। আগামীর বাংলাদেশের জন্য আর কাউকে এভাবে জীবন দিতে না হয়। ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। একই সঙ্গে এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠনের আদেশ হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে। এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে প্রসিকিউটর MH তামিম জানান, রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আসামির অব্যাহতি চেয়ে যেসব যুক্তি দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা বিচারের মাধ্যমেই নির্ধারণ হবে। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণ অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে শ্রাবণ বিদ্রোহ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো শেষে একথা বলেন তিনি। এ সময় সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার ঘাটতি থাকলেও সংস্কার প্রশ্নে অনেক অগ্রগতি হয়েছে। জুলাইয়ের চেতনা শুধু জুলাই মাসে নয়, বরং আগামীর দিনগুলোতে ধারণ করতে পারলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য শক্তিশালী হবে বলেও মত দেন তিনি। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের যে কবর খোঁড়া হয়েছে তা আর জাগ্রত হবে না। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও বিচার পূর্ণ গতিতে চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে। কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। বিচার পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আওয়ামী লীগের পদধারীরা যেন ভিন্ন পরিচয়ে ভোটে আসতে না পারে সে বিষয়ে ইসির হস্তক্ষেপ চায় এনডিএম। একই সাথে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে দলটি। সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব দাবি জানান। জাতীয় নির্বাচনে সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4 দাবিতে কমিশন লিখিত প্রস্তাব জানিয়েছেন এনডিএম এর নেতৃবৃন্দ। এ সময় নির্বাচনে পিবিসি ব্যানার রাখার দাবি সহ বিলবোর্ড স্থাপনে কমিশনের সহযোগিতা চান তারা। নিবন্ধন স্থগিত, রাজনৈতিক দলের সদস্যদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান ববি হাজ্জাজ। অফিসিয়াল নির্বাচন কমিশনের কাছে দলের যে আপনার কেন্দ্রীয় কমিটির যে লিস্টগুলো থাকে,
জেলা লেভেলের উপজেলা লেভেলে সেই কেন্দ্রীয় কমিটির কার্যকরী লিস্টধারী পজিশনে যারা ছিল তাদের সম্বন্ধে আমরা বলেছি। তাছাড়া কে বড় নেতা ছোট নেতা এটা হিসাব করার কোনো উপায় যেহেতু আমাদের কাছে নাই এবং নির্বাচন কমিশন আইনের বাইরে কাজ করতে পারে না, তো নির্বাচন কমিশন আন্দাজে কাউকে নির্বাচন প্রসেস থেকে বার করতে পারে না। কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ 3 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে। কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিঙ্কু জানান 2015 সালের 3রা ফেব্রুয়ারি জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 যাত্রী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি আলাদা মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়। একই বছরের 25 জানুয়ারি হায়দ্রাবাদ এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। এসব ঘটনায় দায়ের করা 3টি মামলার শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক। 3-2 ঘটনায় ম্যাডাম বালুর ট্রাকে গুলশান অফিসে রোড ফর ডেমোক্রেসির যে প্রোগ্রাম দিয়েছিলেন সেই প্রোগ্রামে ওনাকে বের হইতে দেওয়া হয়নি। ওই তারিখেই এই জগমোহনপুরের এই ঘটনায় ওনাকে 8 মার্ডারের এই হত্যা মামলায় ফ্যাসিস্ট সরকার ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে। মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ওনার এই ডিসচার্জের প্রেয়ারটা মঞ্জুর করে। বিটিসিএল এর ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তার দাবি, এই প্রকল্প চালিয়ে না গেলে সরকারের 600 কোটি টাকার ক্ষতি হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দাবি করেন তার মন্ত্রণালয় কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। যারা একদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারা অপপ্রচারে লিপ্ত হলেও সন্দেহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। এ সময় ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো টেন্ডার দেয়নি যারা সেই ক্ষেত্রে 1 নম্বরে ছিল না। নতুন টেলিকম পলিসিতে দেশীয় কোম্পানির সুরক্ষা দেওয়ার কথাও জানান তিনি। প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। এদিকে 5G রেডিনেস প্রকল্পে দুদকের অনুসন্ধানের মাঝে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের চিঠি সংস্থাটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছে দুদক। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, ফয়েজ আহমেদ তৈয়বের চিঠিতে চাপ অনুভব করছে না তারা। চিঠির প্রেক্ষিতে দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতে চলমান থাকবে। পুরনো প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেককে সরিয়ে 17 বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এনসিটি পরিচালনার ভার বুঝে নিয়েছে নৌবাহিনীর পরিচালিত প্রতিষ্ঠানটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, অপারেটর পরিবর্তন হলেও নতুন ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় তেমন কোনো পরিবর্তন আসেনি। নতুন ব্যবস্থাপনায় আগের অপারেটর সাইফ পাওয়ারটেক এবং চট্টগ্রাম বন্দরের জনবল এবং শ্রমিক কর্মচারীরা কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার আগে নৌবাহিনীর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি এনসিটি পরিচালনা করবে।
ব্যাংকিং খাতে আগামীতেও নতুন নতুন ঝুঁকি তৈরির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তার এসব ঝুঁকি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন পদ্ধতি চালু করা হচ্ছে বলেও জানান তিনি। রিফর্মের কোনো শেষ হবে না, একটা রিফর্ম যাবে আরেকটা আসবে, এবং যেটাকে আমরা বলি রিস্কের কোনো শেষ নেই। কোথা থেকে কোন ধরনের ঝুঁকি উৎপত্তি হবে সেটা কেউ বলতে পারবে না, কারো পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু হবে, নতুন নতুন ঝুঁকি আসবে। এটাকে আমাদের ট্যাকেল করার মতো সক্ষমতাও রাখতে হবে, আবার ঝুঁকিটাকে যতদূর সম্ভব আগে থেকে অ্যান্টিসিপেট করার চেষ্টা করতে হবে। দায়িত্বশীল আচরণ করলে এনবিআর কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দাবি করেন কাস্টমস অপারেশন স্বাভাবিকভাবেই চলছে। এমন অনলাইনে শুল্ক কর জমা দিতে নতুন সফটওয়্যার উদ্বোধন করে তিনি বলেন ১ সপ্তাহের মধ্যে শতভাগ সুবিধা পাবে এ উদ্যোগে। আর এই অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। বিদায়ী অর্থ বছরে ৩,৬৮,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন এর পরিমাণ আরও বাড়বে। কাস্টমসে ব্যবসায়ীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন সে নির্দেশনাও দেন তিনি। এছাড়াও ব্যাগেজ রুলসে পরিবর্তন আনার কথাও জানান এনবিআর এর চেয়ারম্যান। আমাদের যারা সৎ এবং দক্ষ অফিসার তাদেরকে যদি কেউ মেলাইন করে, এটা ডেফিনেটলি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী, বিএমইটি কার্ডধারী, তারা 2টো মোবাইল পর্যন্ত আনতে পারবেন। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। কর্মসূচি স্থগিত করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এর আগে চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিলে তাদের উপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এ সময় মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ। সরে যেতে 10 মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ। এক পর্যায়ে তারা সরে না গেলে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আমি ওইখানে ছিলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই মাঠ ছাড়বো না। যমুনার সামনে আমরা অবস্থান কর্মসূচি করব। ক্ষতিগ্রস্ত বিডিআর যাদেরকে চক্রান্ত করে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল 18,500 পরিবারকে চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। যদি দাবিগুলো আমাদের বাস্তবায়ন না হয়, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে, যতক্ষণ দিন পর্যন্ত বাস্তবায়ন হবে, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এইখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, এটা না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স করতেই হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাথে বৈঠকে কোনো আশ্বাস না পাওয়ায় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। সোমবার দুপুরে বৈঠক শেষে কথা জানায় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের
নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের বিতর্কিত চিঠি বাতিল এবং বৈষম্য নিরসনে পৃথক আইন প্রণয়নের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। ডিজি এবং এডিজি স্যার আসবেন, তাদের সাথে আমাদের আরেকটা মিটিং আছে। এই মিটিংয়ে আমরা হচ্ছিল যে তাদের সাথে আবার কথা বলবো। তো তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদের যতক্ষণ না পর্যন্ত আইন কাউন্সিল হবে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষার্থী রাজপথ ছাড়বে না। আমাদের একটাই দাবি, আইন কাউন্সিল যত দ্রুত সম্ভব আমাদেরকে দিতে হবে। এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা পূর্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে এনটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় ভুক্তভোগী পরীক্ষার্থীরা। এর আগে সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চারপাশে জমায়েত হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। ভাইভা নিয়ে অনিয়ম, পক্ষপাতদুষ্ট ও স্বচ্ছতা বিবর্জিত বলে অভিযোগ করেন তারা। বলেন, এই ভাইভা একটি প্রহসন ছাড়া কিছু নয়, এটি বাতিল করে পুনর্মূল্যায়নই একমাত্র সমাধান। সকল সাবজেক্টে সকলের প্রতি দুর্নীতি করা হয়েছে। আমাদের দাবি একটাই, যে কোনো মূল্যে 21,000 সনদ চাই। আমরা যারা বঞ্চিত হয়েছে, আমাদেরকে কোনো ধরনের রায়ের পক্ষে কার্যকরের কোনো আশ্বাস এখন পর্যন্ত এনটিআরসি কর্তৃপক্ষ দেয় নাই। 22 দিন যাবত আজকে আমরা রাস্তায় আছি। 64 জেলার মানুষ আমাদেরকে কোনো এনটিআরসি তরফ থেকে আশ্বাস দেয় নাই। তারা বলছিল কারিগরি ত্রুটির কারণে। নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। সকাল 11টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অ্যান্ড ভোকেশনাল স্কুল পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান বিশ্ব ব্যবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজন। শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর, মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক, জারি করা হয়েছে 144 ধারা। পুলিশ জানায়, গত 4 জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার তিমিরপুর ও আনমনু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে সোমবার বিকেলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর, ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নবীগঞ্জ শহরে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। জেলা পরিষদের 14 জন নির্বাচিত সদস্যের যৌথ অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের নির্বাচিত সদস্যদের অবমূল্যায়ন, বিভাগীয় কর্মকর্তাদের সাথে অসদাচরণ, স্বজনপ্রীতি, বদলি বাণিজ্য, বিল অনুমোদনে ঘুষ গ্রহণ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পরিষদের কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। সম্প্রতি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। 2024 সালের 7 নভেম্বর থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিরুনা ত্রিপুরা। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় হঠাৎই ধসে
গেছে বাঁধের 200 মিটার এলাকা। সোমবার বিকেলে হঠাৎ করেই পদ্মার ভাঙন শুরু হয়। মুহূর্তেই নদী গর্ভে বিলীন হয়ে যায় অন্তত 13টি বসত ঘর ও 7টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে রক্ষায় স্থানীয়রা তড়িঘড়ি করে অন্তত 25টি স্থাপনা সরিয়ে নিয়েছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নদী তীরবর্তী এলাকায়। বিভিন্ন সময়েই ভাঙনের শিকার হয়েছে এই এলাকাটি। 2012-13 অর্থ বছরে প্রায় 110 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 2 কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ, যা পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় তৈরি হয়েছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 78 জনে। নিখোঁজ অর্ধশত, আহত অর্ধশতাধিক। 2 সপ্তাহেরও কম সময়ে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধস হয়েছে রাজ্যটিতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। মান্ডি, কাংড়া, সিরউম সহ হিমাচলের 3 জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ 7 জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। 2টি জাতীয় মহাসড়ক সহ মোট 243টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, 278 এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থগিত এবং 261টি পানি প্রকল্প বন্ধ রয়েছে। মহারাষ্ট্রেও 2 জেলায় রেড অ্যালার্ট আর উত্তরাখণ্ডের 4 জেলায় ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। এদিকে চীনের তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টাইফুন ডানার আঘাতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত প্রায় 350 মানুষ। সোমবার সকালে দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে এটি। টাইফুন ডানার আঘাতে দেশটির চিআই কান্ট্রিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়। কয়েক ঘন্টা বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ সংযোগ। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। চীনের আবহাওয়া বিভাগের তথ্য মতে এবছর এখন পর্যন্ত 4র্থবারের মতো টাইফুনের কবলে পড়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91 জনে, যার মধ্যে 28 জন শিশুও রয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে টেক্সাস সরকার। বৃহস্পতিবার অতিবৃষ্টিতে টেক্সাসের গুয়াডালুপে নদীর পানির উচ্চতা 29 ফুট পর্যন্ত বেড়ে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে কান্ট্রি। টেক্সাসের এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। এছাড়াও অঙ্গরাজ্যটিতে আগামী 2-1 দিনের মধ্যে বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে শুক্রবার টেক্সাস সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণের জন্য অপেক্ষায় থাকা আরও 10 জন সহ রোববার 82 জন গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 27 মে থেকে এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত স্থানে ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে 743 ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় গাজা নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ব্রিক্সের নেতারা। 10 উন্নয়নশীল দেশের এ জোটটির যৌথ বিবৃতিতে স্বাগত জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা আছে বলে জানালেন ট্রাম্প। সোমবার ট্রাম্প নেতানিয়াহুর সাক্ষাতের মধ্য দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে হামাসের অনুরোধে চুক্তিতে কোনো পরিবর্তন মেনে নেবে না ইসরায়েল। অন্যদিকে অবরুদ্ধ গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান জোরালো করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে রোববার পশ্চিম তীরের 2 ফিলিস্তিনি নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আবারও পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে। রোববার ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এছাড়া লোহিত সাগরে চলমান করা লাইবেরিয়া পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন দুটি বাণিজ্যিক জাহাজ হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সকল ক্রু ও সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্য যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকে MTO। ইসরায়েল হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ায় এ অঞ্চল দিয়ে চলাচলকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে সকল হামলার পাল্টা জবাব দিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের 3টি বন্দর, একটি জাহাজ এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সবগুলো হামলা প্রতিহত করার দাবি করেছে হুথিরা। এবার খেলার খবর। নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করা দীর্ঘদিনের দলীয় পরিশ্রমের ফল বলে মানছেন অধিনায়ক আফিদা খন্দকার। বড় মঞ্চের সফলতার জন্য র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার বিকল্প নেই বলেও মনে করেন এই ফুটবলার। যেন কোয়ালিফাই করতে পারি আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফুটবল হচ্ছে টিম ওয়ার্ক, এখন টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজটা করেছি। আমাদের দেশের ঘরোয়া লিগটা যদি নিয়মিত হয় তাহলে জাতীয় দলের প্লেয়ারদের পাশাপাশি হচ্ছে বাহিরে যে জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো উঠে আসতেছে তাদের জন্য সুবিধা হবে। জাতীয় নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইতিহাস গড়ে AFC এশিয়ান কাপের প্রথমবারে জায়গা করে নেয় এই পুরস্কার ঘোষণা করেন তিনি। সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। তবে ফুটবল ফেডারেশন থেকে এই দফায় কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি। গতবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর বাফুফে ঘোষিত 1.5 কোটি টাকার প্রাইজ মানি এখনও পায়নি নারী ফুটবলাররা। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত না আসায় ফুটবলাররা পুরস্কারের টাকা বুঝে পাবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 6 ও 9 সেপ্টেম্বর। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ দল বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত থাকায় এবং অন্য দলগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশ করছে বাফুফে। শেষ পর্যন্ত আলোচনায় নেপাল শ্রীলঙ্কার ম্যাচ খেলার বিষয়ে এগিয়েছিল। শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153 আর 173 র্যাঙ্কিংয়ে আছে নেপাল। তাই এমন দলের সঙ্গে খেলা এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জন্য কতটা কাজে আসবে সেটা বড় প্রশ্ন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/g/ekhon tv।